বিমলদা, ইতিমধ্যেই সুজিত বোস অ্যারেস্ট এবং আজকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। সেখানে 10 দিনের তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, হেফাজতে নিল ইডি। বিষয়টাকে কিভাবে দেখছেন? না, বিষয়টাকে স্বাভাবিকভাবেই দেখছি। চোররা চুরি করলে জেলে যায়, অ্যারেস্ট হয়। তা চোর চুরি করেছে, চিটিংবাজি করেছে, জমাদারের কাছ থেকেও পয়সা নিয়েছে তাদের প্রমোশনের জন্য, তা তার জেল হবে নাকি? সে শ্বশুরবাড়ি যাবে নাকি? কারণ জেলটা কি শ্বশুরবাড়ি ভেবে নি? কিছু করার নেই, চোরেদের জেলে যেতে হবে, পরিষ্কার কথা। এখন চুরি করেছে, জেলে যাবে, নতুন তো কিছু না। এখন তো আর তৃণমূল নেই যে চোরেদের প্রশ্রয় দেবে, কারণ ওটা চোরের সরকার ছিল। এই সরকারটা চোরেদের সরকার নয়, এটা সরকারটা চোরেদের জেলে পাঠানোর সরকার। সুতরাং জেলে যাবার শখ হয়েছে, যাবে। কি করে? চুরি করতে কে বারণ বলেছিল ওকে? চুরি করেছে, জেলে যাবে, অসুবিধা কি হয়েছে? সুজিত বোসের ছেলে সমুদ্র বোস, তিনি বলছেন এটা পলিটিক্যাল অ্যারেস্ট, বাবাকে ফাঁসানো হয়েছে। এবং আর একটা বিষয় আমি এখানে ইনক্লুড করব, যে চার্টটা সামনে এসছে দুর্নীতির চার্ট, যেখানে ওখানে চার্ট মানে কোথাও কারোর কাছ থেকে 4 লক্ষ, মানে একটা পদ যাকে যাকে যেরাম দেবে সেই অনুযায়ী একটা চার্ট, মানে কার থেকে কত টাকা তুলবে, এই চার্টটাও সামনে এসছে। কি বলবেন? না, ওই চার্ট করে টাকা তুলতো, কোত্থেকে কত টাকা নেওয়া হবে, কোন প্রমোশনে কত টাকা, কোন পুরসভায় কোন নিয়োগে কত টাকা, সব হিসেব নিকেশ করেই নিয়েছে। কারণ উনি একসময় নাকি সিপিএম করতেন, মানে সিপিএম এর ক্ষেতের ফসল আর কি। সিপিএম দাবি করে না যে ওরা নাকি দুনিয়ার সাধু পুরুষ, ওর ক্ষেতের ফসলগুলো হচ্ছে সুজিত বোস সবকটা। ওখানে একটা জাহাঙ্গীর, এখানে একটা শওকত, সব জিনিস তৈরি করে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবাংলায়। সুতরাং সিপিএম যখন এই কথাগুলো বলে, ওদের পুরো সিস্টেম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত, কারণ যত চোর ওরা তো তৈরি করে গেছে। এটা কিছু না। এখন কথা হচ্ছে পরিষ্কার যে এরা রেড চার্ট বেঁধে দিয়েছিল, কার কাছ থেকে কত টাকা নেওয়া হবে সেই রেড চার্ট অনুযায়ী টাকা তোলা হতো। তোলাবাজির একটা গ্যাং কাজ করতো না, তো কোনো ব্যাপার নেই। তাহলে কি এখানে ওই 75-25-এর হিসাব? এখানে 75-25 হতে পারে। আরে যারা 75-25 বলে, এখনো কখনো কখনো 100% জেড়ে দেয়। এখন চোরেদের মারপিটটা কেন হয়? চোরেদের একটা নিয়ম আছে, এই চোর এত টাকা, ওই চোর এত টাকা। যখনই কোনো চোর টাকাটা দেয় না, তখন তো খুনোখুনিটা বাঁধে। এই গ্যাংওয়ারটা হয় কেন? গ্যাংওয়ার যখনই কেউ একটা শর্ত ভাঙে, সঙ্গে সঙ্গে খুন হয়ে যায়। এখানেও তাই। এরা তৃণমূল কি পলিটিক্যাল পার্টি নাকি? এটা তো পলিটিক্যাল গ্যাং। তো এদের কাজ ছিল লুটপাট করে খাওয়া, তো লুটপাট করেছে, এখন ধরা পড়ে গেছে। গ্যাংওয়ারে একটা গ্যাং টাকা মেরে দেবে, 80% দেওয়ার কথা, 80% দেয়নি, হয়তো 60 দিয়ে 40 ঝেড়ে দিয়েছে, তারা খেপে গেছে। এগুলো চোরের চুরি কা কিস্সা, আর কিছু না। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তারা বলতো যে ইডি সিবিআই কে কাজ করাচ্ছে বিজেপি, মানে কেন্দ্র বিজেপি তাদেরকে কাজ করিয়ে এই ধরনের অ্যারেস্ট ফ্যারেস্ট করাচ্ছে। কিন্তু এখন তো তারা ক্ষমতায় নেই, এখন বিজেপি নতুন সরকার গড়েছে ক্ষমতায়। যেভাবে ইডি তৎপর হয়ে এই দুর্নীতি মামলাগুলোকে সামনে এনে অ্যারেস্ট করলো প্রাক্তন মন্ত্রীকে, কি বলবেন এবার? না, আমি তো পরিষ্কার দাবি করব, সাধারণ মানুষ, আমার নিজস্ব গা থেকে যদি বিজেপি তকমাটা সরিয়েও দিই, আমি তো দেশের সাধারণ মানুষ। তো আমি তো পরিষ্কার বলবো, যে কটা চুরি করেছে সব কটাকে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে দড়ি দিয়ে নিয়ে যাওয়া হোক। একদম ভালোভাবে নিয়ে যাওয়া যাবে না, হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে। বিদেশে হ্যান্ডকাপ লাগায়, কিন্তু বিদেশে কোমরে দড়ি দেয় যারা এই চুরি করে। এখানে এত ভদ্রলোকের মতো, জামাইয়ের মতো যেন বিয়ে করতে যাচ্ছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে, আবার কি কথা? হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যেতে হবে, পরিষ্কার কথা। তাহলে অন্তত সমাজের কাছে বার্তা যাবে, চুরি করলে এই ফলাফল পেতে হয়। সুতরাং চোরকে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। বিমলদা, 4 তারিখ রেজাল্ট আউট হওয়ার পর অনেককেই দেখা যাচ্ছে জার্সি বদল করতে, এবং সেখানে বিজেপির তরফ থেকেও একটা কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে, বার্তাও দেওয়া হয়েছে। কিন্তু এই যে তারা জার্সি বদল করে বিজেপিতে ঢুকে তারা মানে একদম তৎকাল বিজেপি হয়ে গেল, এই বিষয়টাকে কিভাবে কড়াভাবে বিজেপি দেখবে? কারণ ইতিমধ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বা বিভিন্ন ওয়ার্ডে দেখা যাচ্ছে যে সবাই বিজেপির পতাকা নিয়ে ঘুরছে, সেটা অটো স্ট্যান্ড হোক বা সেটা টোটো স্ট্যান্ড হোক, বিভিন্ন জায়গায়। দেখো, এত বড় রাজ্য, 15 বছরের তৃণমূল শাসন, তার আগে 34 বছরের বাম শাসন, কম চোর তো ওরা তৈরি করেন। তা সেই চোরগুলো রাতারাতি সাধু পুরুষ হয়ে যাবে গঙ্গায় স্নান করে, তাহলে হয় আশা করা যায় নাকি? চোররা তো চুরি করার জন্য ফন্দি বিক্রি করবে। এরা ফন্দি, বেলা 12টার পর থেকে হঠাৎ বিজেপি সেজে গেছে, লোকের ক্লাব দখল হচ্ছে, মারছে, ধরছে, চুরি করছে, এইসব চলছে। ফলে এই যে চোরের দল, এত চোর ছিল পশ্চিমবাংলায়, সেই চোরগুলো বাঁচার জন্য এখন তারা অন্যান্য শাসক দলে ঢোকার চেষ্টা করছে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়। আমরা যদি এই জায়গাটাকে প্রতিরোধ করবেন কিভাবে? প্রতিরোধ, প্রথম কথা, আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার করে বলেছেন, ওই রকম ভাবে বিজেপি করা যায় না।
ও বিজেপি গায়ে নামাবলী চাপিয়ে দিলাম বিজেপি, ও তৎকাল বিজেপির কোনো সিস্টেম বিজেপিতে নেই। এক, দুই, যারা গোলমাল পাকাচ্ছে রং না দেখে তাদের তুলুন, এটাও তো বলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আগামী দিনে আরও কম্প্রিহেন্সিভ ওয়েতে এটাকে ডিল করতে হবে, কারণ এটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার বানাতে হবে, আদারওয়াইজ এই লোকগুলো কিন্তু বাড়ে, এই প্রবণতাটা বাড়ে। সুতরাং অর্গানাইজেশনাল স্ট্রাকচার করে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং বিজেপি সেই ব্যবস্থা নেবে। শুধুমাত্র যে তৃণমূলের যারা কর্মী ছিল তারা জার্সি বদল করছে তা না, অনেক নেতাকেও দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে ক্ষমা চাইছে, কেউ কেউ লাইভ করে ক্ষমা চাইছে এবং কোথাও তাদের গলাতেও একটা পরিবর্তনের সুর। কি বলবেন, মানে সেই সব নেতাদেরকেও কি পরবর্তীকালে দলে জায়গা দেওয়া হবে? শুধু যে কর্মীরা জার্সি বদল করছে তা নয়, নেতাদেরও দেখা যাচ্ছে, একাধিক নেতা ইতিমধ্যে মুখ খুলেছে, সেটা কোহিনূর থেকে শুরু করে রিজু দত্ত থেকে শুরু করে একাধিক জন তারা লাইভ করে ক্ষমা চাইছে। আমাদের জায়গা শর্ট আছে, ও সবাইকে দেওয়া যাবে না, কোথায় এত জায়গা আছে? আর সবচেয়ে বড় কথা, আমাদের যে কর্মীগুলো মার খেয়ে খুন হয়ে বাড়ির মহিলাদের সম্মানকে বাজি রেখে তারা বিজেপিকে ক্ষমতায় আনলো, তারাই তো দল চালাবে, বাকিরা কেন চালাবে? কোথাও আমাদের অত জায়গা ফায়গা নেই। যারা ওদের এখন বোধোদয় হয়েছে, এটা বিলম্বিত বোধোদয়। যখন হাতে ক্ষমতা ছিল বোধোদয় তো হয়নি, ক্ষমতা চলে যাবার পর হঠাৎ করে বোধোদয় হলো কেন? কারণ একটাই, এখন জানে ছাল ছাড়িয়ে দেবে পাবলিক, সেই জন্য আমরা তো আটকে রেখে দিয়েছি তো, যাতে পাবলিক কিছু না করে, নইলে পাবলিক ওদের 12টা বাজিয়ে দেবে একদম। সায়নী ঘোষ রীতিমতো লাইভ করে কাঁদতে কাঁদতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার জীবনটা নষ্ট করে দিয়ে। এই সর্বনাশ করেছে। উনি কি নাবালিকা নাকি? হ্যাঁ, উনি কি নাবালিকা? ওই নাবালিকা উনি শিবলিঙ্গতে কি একটা পড়াতে গিয়েছেন, কোন নাবালিকা তো এই কাণ্ড করতে দেখি না। অসভ্য এরা, সম্মানহীন, এদের প্রতি কোনো রকম দয়া মায়া দেখানো উচিত নয়। যার নাম বললে উনি হিন্দুদের আরাধ্য দেবতা, তুমি ভারতবর্ষের সর্বত্র যাবে, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, একজন দেবতাকে প্রত্যেকে পুজো করে, তিনি হচ্ছেন ভগবান মহাদেব। সেই মহাদেবের শিবলিঙ্গকে যে ও যা করবে বলেছিল, ও এখনো যে জেলের বাইরে আছে, ওর কপাল ভালো, ওই জেলে পাঠানো উচিত ছিল। কাঁদতে কাঁদতে বলছেন ওনার লাইফ শেষ হয়ে যায়। তার একটাই অনুরোধ, দয়া করে রাজ্যসভা থেকে পদত্যাগ করুন, লোকসভা থেকে পদত্যাগ করুন, দয়া করে করুন, দেখি হিম্মত দেখি, দয়া করে লোকসভা থেকে পদত্যাগ করুন। আপনি তো অভিনয় করেন, তো বেরিয়ে যান, লোকসভায় যাবেন না আপনি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জীবন শেষ করেছেন, আপনি লোকসভা ছেড়ে দিন। ওখানে যাদবপুরের লোকজন যাকে ইয়ে করবে সে নির্বাচিত হবে, এই চ্যালেঞ্জ করলাম। আপনি যদি সৎ হন, আপনি লোকসভা থেকে পদত্যাগ করুন। আর ওই সমস্ত মুখপাত্র যাদের কথা বললে পরিষ্কার, তাদের সব গডফাদার ছিল এক একটা, সেই গডফাদারগুলো হেরে গেছে। কেউ ছিলেন টালিগঞ্জের মসিহা, তেনার আবার টালিগঞ্জে একটু ঘুরে না বেড়ালে হতো না, তার চেলা ছিল এগুলো। এখন সেই গুরুও গেছে, চেলাও এখন দেখছি আমি যাবো কোথায়, পাবলিক তো দেবে আচ্ছা সে ধরে, চান্স ফেলেই দিয়ে দেবে। কত বিজেপি আটকাবে, কজনকে আটকাবে? লোক তো এমন রেগে আছে, চান্স ফেলেই দিয়ে দেবে আচ্ছা সে। সেই জন্য এখন বাঁচার চেষ্টা করছে। এদের অনেকের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করেছি, তখন তো অসভ্যতার শেষ থাকতো না, তখন অসভ্যতা তো কমতি হতো না। এখন কি হলো হঠাৎ? আর এখন সব দোষ অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির শব্দ সেটা আমরাও জানি, এটা মানে কি বলবো, অপরিপক্ক চড়ে পাকা নেতা। তো সেই নেতাকে তো তোমরা মেনে নিয়েছিলে বাপু একদিন, এখন বললে এসব লোকে শুনবে? সুতরাং নাবালক নয়, যা করেছে সব বুঝে শুনে অন্যায় করেছে। আর একটা বিষয়ে যাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা তুলে, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে Z+ সিকিউরিটি ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে, কি বলবেন? এবং আমি এখানে একটু জয়েন করে দিই বিমলদা, ওনার যে ওয়াইফ মানে রুজিরা, তার যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্রতে তার বাবার নাম দুটো আলাদা আলাদা বাবার নাম দেখা যায়। সকলে জানে, এটা সকলে জানে। এখানেও দুর্নীতি, এখানেও দুর্নীতি না, এটা আজকের কথা নয়, তো 2-3-4 বছর আগে বেরিয়েছিল। আমি জানি না ওই লোকটি না, ওই যার কথা বললে, ওর বেশি নাম উচ্চারণ করলে আমার আবার অস্বস্তি হয়। ও একবার কাঁথিতে গিয়ে কি বললে, যা তোর বাপকে ডেকে। আবার লাস্ট একটা মাঝখানে অনেক বাপ ফাপ তুলেছিল লোকে, লাস্টে নাকি বলেছিল 4 তারিখে বেলা 12টার পর ডিজে বাজবে এবং কোন দিল্লির বাপ বাঁচাই দেখে নেবো, ওই কথাটা বলেছিল। এগুলো তো এতে রয়েছে, তো পাবলিক ডোমেইনেই রয়েছে। ওই কথায় কথায় বাপ তুলে কেন বলো দেখি? এখানে কিছুটা মানে একটা প্রশ্ন করার জায়গা আছে। আমি অন্য কিছু বলবো না, মাস্টারি করি, বেশি বলতে না আমার রুচিতে বাদে। একজন কথায় কথায় যখন ওই বাবা অব্দি দৌড়ে যায় না, কিছুটা সমস্যা থাকে ওর। এটা যদি কখনো ইন্টারভিউ না আপনি জিজ্ঞেস করবে, তো লোকে তো ভদ্রভাবে তো আপনি কথা বলছেন, কথায় কথায় বাদ তুলতেন কেন লোকে?
মানে গোলমাল ওখানে আছে কিছু নাকি আমি জানি না সত্যি। ফলে কার বউ দুটো বাপ, দুটো বাপের নাম লিখছে ওরা, আমি কি করবো? আমাদের বাবু একটা বাবার নামই লিখি আমরা, আমাদের একটাই বাবা, নিজের পিতৃ পরিচয় সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। আমাদের বাবা যথেষ্ট সম্মানের শ্রদ্ধার, তিনি পৃথিবী থেকে চলে গেছেন। আমরা লোকের অযথা বাপ্পা তুলি না, এসব বাজে কথাবার্তা ওরাই বলে, যেমনি দল তার তেমনি নেতা, কি হয়? বাংলা পক্ষর গর্গ ইতিমধ্যেই গ্রেফতার এবং তার ওখান থেকে গুলিও পাওয়া গেছে, কি বলবেন? বাবা, সে তো বড় বড় কথা বলতে গুলি গোলা চালায় নাকি? মানে সে তো মুখে বলতো বাঙালি অবাঙালি এসব নিয়ে দাপিয়ে বেড়াতো, গুটখাখোর বলতো। গুটখাখোর। ও নিজে যেন সকাল থেকে গরুর দুধ খায় আর কি। এখন কি হচ্ছে, গুলি খাচ্ছে নাকি? শোনো, তোমার একটা কথা বলি, গ্রামের দিকে একটা তো গুলিখোর বলতো। গুলিখোর মানে এই গুলি নয়, এক ধরনের নেশা পাওয়া যেত, গুলি টাইপের, ওগুলো খেত। আর তুমি কোন গুলির কথা বলতে বুঝতে পারছি না। তুমি বুলেট গুলি বলছো না ওই নেশার গুলি বলছো? বুলেট গুলি। বুলেট গুলি তিনি কি করছে? উনি কি তাহলে, একটাই আমার প্রস্তাব, ওনাকে পাকিস্তান সীমান্তে পাঠিয়ে দেওয়া হোক, উনি ওখানে যুদ্ধ করুন গিয়ে, হাতে বন্দুক দিয়ে যা, যদি বডি নিয়ে ফিরে আসবি, ওকে পাঠিয়ে দেওয়া হোক পাকিস্তান সীমান্তে, ওখানে যুদ্ধ করবে। একটা শেষ প্রশ্নে যাব বিমলদা, ইতিমধ্যেই তো যে আমাদের যে বর্ডার, যেটা জমি দিচ্ছিলেন না, যে জটটা পাকিয়েছিল, সেটা সিপিএম আমলেও ছিল এবং তৃণমূল আমলেও মমতা বন্দ্যোপাধ্যায় দেয়নি। সেই জমি দিয়ে সেখানে ইতিমধ্যেই যে ফেন্সিং করে সেখানটা সিল করে দেওয়ার জন্য আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন। তো বিষয়টা হচ্ছে, এই প্রস্তাব তিনি বলার পর বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ছোট ছোট গ্রুপ, তারা ভিডিও লাইভ করছে, সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে শুভেন্দু অধিকারীকে, কি বলবেন? না, আসলে এগুলো তো সিপিএম তারপরে তৃণমূল তারা করেছিল কি, এই যে বর্ডার বিভিন্ন জায়গায় ফাঁকা রাখতো, সেই দিক দিয়ে লোক ঢোকাতো, দিয়ে তাদের দিয়ে নানা অন্যায় কাজ করানো হতো। এখন যেটা হয়েছে, ওই বর্ডারগুলো সিল হয়ে যাবে। বর্ডারগুলো সিল হলে হবে কি, বিএসএফ এর যে শক্তিটা বাঁচবে, কারণ বিএসএফ গুলোকে সেই অঞ্চলে ঘুরে বেড়াতে হয়। সেখানে যদি ফেন্সিং হয়ে যায়, সেখানে বিএসএফ এর বেশ কিছু মানুষকে আমরা অন্য জায়গায় মানে বিএসএফ রাখতে পারবে। কোথায়? জলা, যেখানে ফেন্সিং হয় না, নদী, বাংলাদেশ ভারত বর্ডারে কিন্তু অনেক নদী আছে, নদীগুলোতে নৌকো দিয়ে করতে পারবে। অনেক উঁচুতে ওয়াচ টাওয়ার বসাতে পারবে, সেই ওয়াচ টাওয়ার দিয়ে লক্ষ্য রাখতে পারবে। ফলে এগুলো কিন্তু করা সম্ভব হবে। এই যে ফেন্সিংটা, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, কারণ যত দিন যাচ্ছে তখন এই অনুপ্রবেশের মাধ্যমে জেহাদি কার্যকলাপ ছড়ানোর একটা বেড়ে গেছে। তো এই ফেন্সিং কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের জেহাদি অনুপ্রবেশকে আটকাবে, বেআইনি অনুপ্রবেশ আটকাবে, এবং ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি সিকিউর হবে। ফলে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আর যারা এই গালিগালাজ করছে তাদের গায়ে তো লাগবেই, কারণ তারা জেহাদি মানসিকতার লোক, তার লাগবে না কি লাগবে। আর ইতিমধ্যে বাংলাদেশে একজন গিয়েছিল, সে ফিরে এসে বলছে, আমি তোমাকে পরে শোনাবো, আমার কাছে আসো, আমি বার করে রাখবো, বাংলাদেশে নানা রকম ফলস ন্যারেটিভ ছড়ানো, যেখানে নাকি মুসলিমদের উপর ভয়াবহ নির্যাতন চলছে, হ্যাঁ, এবং ভিডিও বার্তাতে এগুলো শোনা গেছে, এগুলো আমি পরিষ্কার বলে দিচ্ছি, এখানে কোনো মুসলিমের উপর কোনো অত্যাচার হচ্ছে না। আমরা মুসলিম বিরোধী নই, আমরা এই দেশকে যারা ভালোবাসে, জাতীয়তাবাদী, আমরা তাদের সঙ্গে আছি। তারাও এদেশের উন্নতিতে কাজ করবে, আমরা সবাই মিলে একসাথে এদেশের উন্নতিতে কাজ করব, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? তার যে প্রোটোকল অনুযায়ী তার যে সিকিউরিটি, সে প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেও তার যে সিকিউরিটি সেটা বহাল রাখা হলো, কি বলবেন? নিশ্চয়ই থাকবে। মানে মুখ্যমন্ত্রী তিনি ক্ষমতায় আসার পর তো তিনি অন্যরকম রূপ দেখিয়েছিলেন উনি। আচ্ছা, আমাদের গ্রামের দিকে একটা কথা আছে, কথাটা শুনতে খারাপ লাগে তাও বলি। আচ্ছা, কুকুর যদি আমার পায়ে কামড়ায়, আমি কুকুরের ঘাড়ে কামড়ে দেবো নাকি? সে তো সম্ভব নয়। তো কে অন্যায় করেছে, আমি তো সেই একই অন্যায় করতে পারি না। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যতটুকু যা সিকিউরিটি পাওয়ার তিনি পাবেন। আমি জানি না তিনি তার এতে কি প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি জানি না। উনি কিন্তু অনেকদিন লেখেননি। ফলে উনি যদি মানতেই চাইছেন না, তিনি হেরে গেছেন। উনি লিখেছেন কিনা বলতে পারবো না। প্রাক্তন, সংবিধান ওনাকে প্রাক্তন করে দিয়েছে, শুভেন্দু অধিকারী বলেই ছিল প্রাক্তন করে দেবে, সেটাও করে দিয়েছে। সুতরাং তিনি এখন প্রাক্তন, ওটা মানতে হবে ওনাকে। এখনো যদি না মানেন, তাহলে আমি ওনার বাড়ির লোককে বলবো কাউন্সেলিং করাতে। আর তার সিকিউরিটি যতটুকু যা সিকিউরিটি দেওয়া হবে, এটা তো সাধারণ নিয়মই, ওরা সিকিউরিটি পাবেন, সেই সিকিউরিটি পান, কোনো অসুবিধা নেই। বিরোধী দলনেতা হলো শোভনদেব চট্টোপাধ্যায়, কি বলবেন? ভালো, দেখুন, আমার ব্যক্তিগতভাবে শোভনদেব বাবুর সঙ্গে আমার একটু কথা আলাপ আছে। এমনি ভদ্রলোক, বেশ জেনুইন ভদ্রলোক। কিন্তু মুশকিল হচ্ছে এইরকম লোকগুলো তৃণমূলে কি করে থাকে, আমার সেখানে একটা অবাক করা ব্যাপার আর কি। আমি চিনি, ভদ্রলোকের সঙ্গে কথাও বলেছি, আমার তো বেশ ওকে জেনুইন ভদ্রলোক বলেই মনে হয়। কিন্তু এই যে বললাম, দলটা এমন না, খুব সমস্যা হয়ে যাবে।
যাই হোক, কী করা যাবে, ওনার চয়েস, আমি তো কিছু বলতে পারি না। আমি আশা করব গঠনমূলক বিরোধিতা করবেন এবং বিধানসভা বিরোধীদের, পার্লামেন্ট বিরোধীদের সেই যে আত্মবাক্য, সেটাকে তিনি অবশ্যই মেনে চলবেন, যাতে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তিনি সরকারকে ঠিক পথে নিয়ে যান। সেইটা আমি শোভনবাবুকে বলবো যে আপনি একজন শিক্ষিত মানুষ, আর যাই হোক আপনি তো মমতা ব্যানার্জি নন, ফলে আপনি অন্তত সংবিধানের দিকে তাকিয়ে চেষ্টা করবেন যাতে ভারত মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থা একটা নতুন দিকে এগিয়ে যায়। যারা এখনো পর্যন্ত তৃণমূলে থেকে তৃণমূলের নেতা সেজে হুমকি দিচ্ছে, জয় শ্রীরাম বললে মারধর করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? জেলে যাবেন শিগগিরই, আপনারা শিগগিরই জেলে যাবেন, নিশ্চিন্ত থাকুন, ব্যাকপ্যাক গোছান, শিগগিরই জেলে যাবেন, কোনো চিন্তা নেই। আপনাদের জেলে পাঠানো হবে, যারা এইসব করছে তাদের ঠাঁই একটাই, জেল। দরকার হলে আরও 2-4টে নতুন জেল বানাতে হবে, যাবে, কোনো চিন্তা নেই। ধন্যবাদ।